প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব বিদ্যালয় থেকে যে লেসন প্ল্যান দেওয়া হয়েছে সেই লেসন প্ল্যান অনুযায়ী দশম শ্রেণীর ব্যবসাত্মক বিষয়ের দশম অধ্যায় বিপণন বা বাজারজাতকরণ। তাহলে শুরু করা যাক। দশম অধ্যায়ের যে বিপণন কাকে বলে? সাধারণ অর্থে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। ব্যাপক অর্থে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর নিকট থেকে সংগ্রহ করে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যাবলীর সমষ্টি হচ্ছে বিপণন। একটু আগে আমি বলেছি বিপণনের আরেক নাম বাজারজাতকরণ। ইংরেজিতে বলা হয় মার্কেটিং। বিপণনের কার্যাবলী এবার আলোচনা করব। বিপণন উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। বিপণনের মাধ্যমে পণ্যের মালিকানাগত, সময়গত ও স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে মালিকানাগত এবং স্থানগত সময়গত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানার সত্ত্ব পরিবর্তন হয়, আর সময়গত উপযোগ সৃষ্টি হয় হলো এক সময়ের বা এক সিজনের পণ্য অন্য সিজনে যখন ভোক্তাগণ ভোগ করে সেই সমস্ত পণ্যর সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সেটা সম্ভব। আর হচ্ছে স্থানগত উপযোগ বলতে বোঝানো হয়েছে পণ্য একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদন হলেও সারা দেশের মানুষ সেটা ভোগ করে, সেই ভোগ করারটাই হচ্ছে স্থানগত উপযোগ। কারণ পণ্যের চাহিদা বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে রয়েছে, এই চাহিদা মোচন করে স্থানগত উপযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বিপণনের কার্যাবলী সম্পর্কে। বিপণনের কার্যাবলীর মধ্যে আমরা জানি অনেকগুলি কার্যাবলী রয়েছে। এর মধ্যে প্রথম কার্যাবলী হচ্ছে ক্রয়। ক্রয় হচ্ছে বিপণনের প্রথম কাজ। ক্রয়ের পারদর্শিতার উপরে প্রতিষ্ঠানের মুনাফা নির্ভর করে। ক্রয় যদি সুলভ মূল্যে করা যায়, তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে বিক্রয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব সৃষ্টি হয়, মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। বিক্রয় বিপণনের দ্বিতীয় কার্যাবলী। 3 নম্বর হচ্ছে পরিবহনের মাধ্যমে উৎপাদিত পণ্য দেশে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। সড়ক পথে, নৌপথে ও রেলপথে এই সমস্ত পণ্য দেশে বিভিন্ন স্থানে পৌঁছানো হয়। সেই পরিবহন হচ্ছে বিপণনের একটি অন্যতম কাজ। তারপরে হচ্ছে গুদামজাতকরণ।
গুদামজাতকরণ হচ্ছে বিপণনের আরেকটি কাজ, কারণ উৎপাদিত পণ্য একসাথে সকল পণ্য বিক্রয় হয় না। অনেক উৎপাদিত পণ্য আছে যেগুলো গুদামজাত করে রেখে পরে আস্তে আস্তে বিক্রয় করতে হয়, তাই গুদামজাতকরণ বিপণনের আরেকটি কাজ। তারপর হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণ হচ্ছে পণ্যের গুণাগুণ, রং, আকার, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করাকে বলা হয় প্রমিতকরণ। প্রমিতকরণের মাধ্যমে বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে পর্যায়িতকরণ। পণ্যের মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে পর্যায়িতকরণ। সাধারণত পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এই পর্যায়িতকরণের ফলেও বিক্রয় কার্য সহজ এবং বিক্রয় কার্যে গতিশীলতা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে মৌলিকীকরণ। মৌলিকীকরণ অর্থাৎ প্যাকিং। পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য মৌলিকীকরণ অত্যন্ত জরুরি, কারণ পণ্যকে আকর্ষণীয় করা হয় মৌলিকীকরণের মাধ্যমে। তাছাড়া পণ্য বিনষ্ট হওয়া বা নষ্ট হওয়া থেকে রক্ষা করে মৌলিকীকরণ। তারপর হচ্ছে তথ্য সংগ্রহ। বাজার জরিপ করে তথ্য সংগ্রহ করতে হয়। আমরা যে পণ্য উৎপাদন করব সেই পণ্যের বাজারে চাহিদা কতটুকু আছে সেই তথ্য সংগ্রহ করে পণ্য উৎপাদন করা জরুরি বিষয়। তাই তথ্য সংগ্রহ বাজারজাতকরণের আরেকটি কাজ। তারপর হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ অর্থাৎ ভোক্তাদের রুচি, পছন্দ কী ধরনের সেটা বিশ্লেষণ করে সে অনুযায়ী পণ্য যদি আমরা আমদানি করি বা উৎপাদন করি তাহলে সেই পণ্য বাজারে ভালো চলবে, যার ফলে প্রতিষ্ঠান লাভবান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বন্টন প্রণালী সম্পর্কে। বন্টন প্রণালী হচ্ছে উৎপাদনকারী তাদের উৎপাদিত পণ্য কিছু পণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করতে পারে, কিন্তু অনেক পণ্য আছে যে সমস্ত পণ্য উৎপাদনকারী ভোক্তার নিকট সরাসরি বিক্রয় করতে পারে না। সেই ক্ষেত্রে খুচরা ব্যবসায়ী ও পাইকারি ব্যবসায়ীর মধ্যস্থ হিসাবে কাজ করে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী। তাছাড়া অনেক পণ্য আছে উৎপাদনকারী এজেন্ট নিয়োগ করে, দেশে বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ করে, এজেন্টের মাধ্যমে পণ্য সামগ্রী বিক্রয় করে থাকে। কারণ এই সমস্ত পণ্য সরাসরি উৎপাদনকারী ভোক্তার নিকট বিক্রয় করতে পারে না, তাই এজেন্টের মাধ্যমে এই সমস্ত পণ্য ভোক্তাদের নিকট বিক্রয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন সম্পর্কে। বন্টন প্রণালীতে আমরা দেখতে পাই অনেক কয়েকটি মাধ্যম আছে, যেমন সরাসরি ভোক্তার নিকট বিক্রয়।
উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করতে পারে সেই সমস্ত পণ্যগুলো হচ্ছে নিত্যপণ্য, যেমন সবজি এবং চাল ডাল মাছ মাংস, এগুলো সরাসরি উৎপাদনকারী ভোক্তার নিকট বিক্রয় করতে পারে। তারপরে 2 নম্বর হচ্ছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। খুচরা উৎপাদনকারী কিছু কিছু পণ্য খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকে, যেমন সবজি, ফলমূল এবং অন্যান্য নিত্য পণ্য, যেগুলো যেমন আলু, পেঁয়াজ, চাল ডাল, গম, এগুলো খুচরা উৎপাদনকারী খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকে। 3 নম্বর হচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী যে সমস্ত পণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করতে পারে না, সেই সমস্ত পণ্য পাইকারি খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকে, যেমন চাল ডাল, গম এবং নিত্য পণ্য যেগুলো আছে, যেমন নিত্যপণ্য এবং দেশীয় ফলমূল যেগুলো আছে, যেমন আম, লিচু, কলা, এগুলো উৎপাদনকারী প্রথমে পাইকারি ব্যবসায়ী নিকট বিক্রয় করে, পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী এগুলো ভোক্তাদের নিকট বিক্রয় করে। 4 নম্বর হচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। 4 নম্বর হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করার জন্য দেশের বিভিন্ন স্থানে তারা এজেন্ট নিয়োগ করে, সেই এজেন্টের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করে, যেমন টিভি, ফ্রিজ, কৃষি পণ্য, যেমন কৃষি সামগ্রী, কৃষি পণ্যের মধ্যে আছে যেমন সার, বীজ, এগুলো এজেন্টের মাধ্যমে বিক্রয় করা হয়। তারপর হচ্ছে প্রতিনিধি বা খুচরা ব্যবসায়ী মাধ্যমে বিক্রয়। আমরা দেখতে পাই কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা তাদের উৎপাদিত পণ্য প্রথমে তারা এজেন্টের কাছে পৌঁছে দেয়। এজেন্টগণ তাদের নিজস্ব গাড়িতে খুচরা ব্যবসায়ী নিকট তাদের পণ্য পৌঁছে দেয় এবং খুচরা ব্যবসায়ী এগুলো ভোক্তাদের নিকট বিক্রয় করে থাকে। এই সমস্ত পণ্যের মধ্যে যেমন কোমল পানীয়, প্রসাধনী ও অন্যান্য সামগ্রী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বিজ্ঞাপনের ধারণা সম্পর্কে। বিজ্ঞাপন আধুনিক ব্যবসার জগতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রচারই প্রসার, এ ধরনের একটি প্রবাদ বাক্য আমরা প্রায় শুনে থাকি। যে প্রতিষ্ঠানের যত বেশি প্রচার হয়, সেই প্রতিষ্ঠানের পণ্য তত বেশি বিপণন বা বাজারজাতকরণ করা হয়। এই কারণে আজ বিজ্ঞাপনের উপর জোর দেওয়া হচ্ছে, কারণ বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতি বৃদ্ধি পায় এবং বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাগণ জানতে পারে কি পণ্য বাজারে আসছে, পণ্যের গুণাগুণ কি, পণ্যের কার্যকারিতা, পণ্যের মূল্য, পণ্যের উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ব্যবহার বিধি ইত্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে। তাই বিজ্ঞাপনের অনেক গুরুত্ব রয়েছে।
বিজ্ঞাপনের মাধ্যমগুলোর মধ্যে রেডিও, টেলিভিশন, পত্রিকা, ম্যাগাজিন, পরিবহন, বিলবোর্ড, সাইনবোর্ড ও ইন্টারনেট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বিজ্ঞাপনের মাধ্যমগুলো কি কি। বিজ্ঞাপনের মাধ্যমগুলো হচ্ছে সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র, বিজ্ঞাপনী ফলক, প্রাচীরপত্র, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, পণ্যসজ্জা, মেলা বা প্রদর্শনী, নমুনা, নিয়ন আলো বা আলোকসজ্জা, পরিবহন বিজ্ঞাপন ও অন্যান্যের মধ্যে আছে যেমন ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, স্টিকার, গ্যাস বেলুন, আকাশ বিজ্ঞাপন ইত্যাদি। এবার আমরা জানব বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে। বিজ্ঞাপনের অনেক গুরুত্ব রয়েছে, কারণ আমরা বিজ্ঞাপনের গুরুত্ব আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে বিজ্ঞাপনের যে কি গুরুত্ব সেটা আমরা অনুধাবন করতে পারি। এবার যে সমস্ত গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আছে বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাগণ তাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণাগুণ, ব্যবহার বিধি, মূল্য, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সব কিছু জানতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রচার এবং সুনাম বয়ে আনে। প্রতিষ্ঠানের সুনামের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, যার ফলে প্রতিষ্ঠানের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাছাড়া বিজ্ঞাপনের আরও গুরুত্ব আছে, যেমন বিজ্ঞাপন মানুষকে সচেতন করে তোলে। যেমন আমরা মাঝে মধ্যে রেডিও, টিভিতে, পত্রিকা দেখতে পাই, মানুষকে সচেতন করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। যেমন এইডস সম্পর্কে বিজ্ঞাপন দিয়ে থাকে। তাছাড়া ধূমপান যে ক্ষতিকর সেই সম্পর্কেও বিজ্ঞাপন দিয়ে থাকে, কারণ বিজ্ঞাপনের মাধ্যমে ধূমপান যে ক্ষতিকর, এইডস যে ক্ষতিকর সেই সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। তাছাড়া বিজ্ঞাপনের আরও গুরুত্ব রয়েছে, যেমন বিজ্ঞাপনের মাধ্যমে জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করে। যেমন বিজ্ঞাপনে অনেক সময় আমরা দেখতে পাই স্বদেশী পণ্য কিনে হও ধন্য, এই ধরনের বিজ্ঞাপন প্রচার করে থাকে, যার ফলে ক্রেতাগণ বা ভোক্তাগণ দেশীয় পণ্য ক্রয় করতে উৎসাহিত হয়। তাছাড়া বিজ্ঞাপনের আরও গুরুত্ব রয়েছে, যেমন বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য ক্রয়ের জন্য জনগণকে উৎসাহিত করে এবং আকর্ষণ সৃষ্টি করে, যার ফলে সেই বিজ্ঞাপন দেখে উৎপাদনকারী ভোক্তাগণ তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। এতে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। সুতরাং বিজ্ঞাপনের প্রতিষ্ঠানের জন্য, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনের গুরুত্ব অনেক। কোন পণ্য কখন বাজারে আসছে সেই পণ্য সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাগণ জানতে পারে। সুতরাং বিজ্ঞাপনের গুরুত্ব অসীম। এবার আলোচনা করব বিক্রয়িকতা কি। বিক্রয়িকতা হচ্ছে বিক্রয়কর্মীর দক্ষতা বা কৌশল, যার ফলে ক্রেতাদেরকে
পণ্য ক্রয়ে আকৃষ্ট করার যে ক্ষমতা বা দক্ষতা, সেটাই হচ্ছে বিক্রয়িকতা। একজন আদর্শ বিক্রয়িকতার কারণে প্রতিষ্ঠান লাভবান হতে পারে, অথবা অপরদিকে একজন আদর্শবান বিক্রয় কর্মী যদি না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। বিক্রয়িকতার কারণে একটি প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং স্থায়িকতা সৃষ্টি করতে পারে। সুতরাং বিক্রয়িকতার গুরুত্ব রয়েছে। এবার আমরা আলোচনা করব একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী সম্পর্কে। একজন আদর্শ বিক্রয় কর্মীর কী কী গুণাবলী থাকা দরকার, যেমন মানসিক গুণাবলী, শারীরিক গুণাবলী, নৈতিক গুণাবলী ও অন্যান্য। শারীরিক গুণাবলীর মধ্যে থাকতে পারে যেমন সুস্বাস্থ্য, সুন্দর হাসি ও ক্রেতা আকর্ষণ করার দক্ষতা বা কৌশল। তারপরে থাকতে পারে যেমন মানসিক গুণাবলীর মধ্যে থাকতে পারে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা এবং ক্রেতা আকৃষ্ট করার মতো তার যোগ্যতা। সেই সমস্ত যোগ্যতা হতে পারে প্রাতিষ্ঠানিক, তাছাড়া তার কাজের অভিজ্ঞতা। এগুলো হলো তার মানসিক গুণাবলী। তারপরে আছে যেমন নৈতিক গুণাবলীর মধ্যে আছে যেমন একজন আদর্শ বিক্রয় কর্মীকে হতে হবে সৎ ও আদর্শবান, এবং তার জেন্ডার সচেতনতা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, এবং বিক্রয় কাজে যাতে গতিশীলতা বৃদ্ধি পায় সেই দক্ষতা বা কৌশল তার থাকতে হবে, এবং ইতিবাচক মনোভাব, দৃঢ় মনোবল তার থাকা দরকার। অন্যান্য গুণাবলীর মধ্যে আছে যেমন একজন আদর্শ বিক্রয় কর্মীকে হিসাবে পারদর্শী হতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে, ও তার সর্বোপরি তার শারীরিক মানসিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলকে ধন্যবাদ।